অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। অহর্নিশি অরিজিনালস নিবেদিত বিশেষ ভৌতিক আখ্যান। কিছু প্রতিশোধের আগুন মৃত্যুর পরেও নেভে না। কিছু আত্মা যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতার ভার বয়ে বেড়ায় অনন্তকাল ধরে। আজ আমরা আপনাদের শোনাব তেমনই এক অতৃপ্ত আত্মার কাহিনী, যার উৎস লুকিয়ে আছে ইতিহাসের পাতায় ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উত্তাল সময়ে। অহর্নিশি অরিজিনালসের পক্ষ থেকে আজ আমরা নিয়ে এসেছি এক হাড় হিম করা গল্প, পদ্ম দিঘির পেট কাটা। তবে গল্প শুরুর আগে জানিয়ে রাখি, গল্পের শেষে আপনাদের জন্য থাকবে এই কাহিনী সম্পর্কিত একটি সহজ প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা আমাদের পরবর্তী গল্পের শুরুতেই ঘোষণা করব। তাহলে আসুন ফিরে যাই সেই অভিশপ্ত সময়ে, আর সাক্ষী থাকি পদ্ম দিঘির বুকে জন্ম নেয়া এক শীতল প্রতিশোধের। সালটা 1930। গোটা ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ফুঁসছে। গান্ধীজির ডান্ডি অভিযানের ঢেউ এসে আছড়ে পড়েছে বাংলার আনাচে কানাচেও। কিন্তু শহর থেকে দূরে রুক্ষ লাল মাটির দেশ পুরুলিয়ায় ইংরেজ শাসনের চেয়েও বড় অভিশাপ হয়ে দেখা দিয়েছিল স্থানীয় জমিদারদের অত্যাচার। পদ্মদিঘি পুরুলিয়ার এমনই এক অখ্যাত গ্রাম। রুক্ষ মাটি, বিক্ষিপ্ত শালপলাশের জঙ্গল এবং তার মাঝে এক বিশাল পদ্ম ফুলে ভরা দিঘি। এই নিয়েই পদ্মদিঘি। দিঘিটার নামেই গ্রামের নাম। গ্রামের একদিকে ছিল রায় পরিবারের বাস। এই পরিবারেরই ছেলে চন্দন রায়। চন্দন লম্বা, ফর্সা, চোখে মুখে বুদ্ধির ছাপ। গ্রামের স্কুল পেরিয়ে সে শহরে পড়তে গিয়েছিল। সেখান থেকেই পাশ করে ফিরে এসে যোগ দিয়েছিল ব্রিটিশ পুলিশের দারোগার পদে। গ্রামের লোক প্রথমে যেমন অবাক হয়েছিল, তেমনি কেউ কেউ ক্ষুব্ধও হয়েছিল। দেশের ছেলেরা যখন স্বাধীনতার জন্য লড়ছে, তখন রায়বাড়ির ছেলে কিনা গেল ইংরেজের চাকরিতে। কিন্তু চন্দনের বাবা হরিনারায়ণ রায় গ্রামের শ্রদ্ধেয় মানুষ। তিনি সকলকে বুঝিয়েছিলেন, পেটের দায়ে করতে হচ্ছে, তাছাড়া ভেতর থেকে যদি দেশের জন্য কিছু কাজ করা যায় সেটাও তো দেখতে হবে নাকি। হরিনারায়ণ বাবুর কথার ভেতরের অর্থ তখন কজনই বা বুঝেছিল। চন্দন রায় বাইরে থেকে ছিলেন ইংরেজ সরকারের একনিষ্ঠ দারোগা। তার উর্দিপড়া চেহারা, গম্ভীর মুখ আর কড়া শাসনে অনেক ছোটখাটো অপরাধীও ভয় পেত। কিন্তু রাতের অন্ধকারে উর্দি খুলে রেখে চন্দন হয়ে উঠতেন একজন অন্য মানুষ। তিনি ছিলেন বাংলার এক গুপ্ত বিপ্লবী দলের সক্রিয় সদস্য। তার কাজ ছিল পুলিশের ভেতরের খবর, সরকারি পরিকল্পনা, অস্ত্রশস্ত্রের আনাগোনার খবর বিপ্লবীদের হাতে পৌঁছে দেওয়া। বড়ই ঝুঁকিপূর্ণ কাজ। ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। পদ্মদিঘির আরেক প্রান্তে ছিল গ্রামের জমিদার জহর বর্মনের প্রাসাদোপম বাড়ি। বর্মন পরিবার পুরুষানুক্রমে গ্রামের জমিদার। জহর বর্মন ছিলেন অত্যন্ত লোভী, স্বার্থপর আর ব্রিটিশদের পদলেহী এক চরিত্র। গ্রামের মানুষের ওপর তার অত্যাচার ছিল সীমাহীন। খাজনার নামে শোষণ, মিথ্যা মামলায় জড়িয়ে মানুষকে সর্বশান্ত করা, সুন্দরী মেয়েদের দিকে কুনজর দেওয়া, এসব ছিল তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। ব্রিটিশ সরকারও তাকে মাথায় তুলে রাখত, কারণ জহর বর্মন তাদের হয়ে গ্রামের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করতে সাহায্য করত। চন্দন রায়ের বাবার সাথে তার সম্পর্ক ছিল সাপে নেউলে। হরিনারায়ণবাবু গ্রামের মানুষদের নিয়ে মাঝে মাঝে জমিদারের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করতেন,
যদিও তাতে বিশেষ লাভ হতো না। চন্দন দারোগা হওয়ার পর জহর বর্মনের খানিক অসুবিধে হয়েছিল। চন্দন গ্রামের ছেলে, তাই কিছু কিছু ক্ষেত্রে সে গরিব মানুষের পাশে দাঁড়াত। তবে সরাসরি জমিদারের বিরুদ্ধে যাওয়ার উপায় তার ছিল না, কারণ তাতে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল। জহর বর্মনও চন্দনকে সন্দেহের চোখে দেখত। এত পড়াশোনা জানা ছেলে কেন সামান্য দারোগার চাকরি করতে গ্রামে ফিরে এলো? তিনি মনে মনে ভাবতেন, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? চন্দনের বিপ্লবী কার্যকলাপ চলত অত্যন্ত গোপনে। গভীর রাতে গ্রামের বাইরে জঙ্গলের ধারে পুরনো এক মন্দিরে তাদের বৈঠক বসত। মাস্টার মশাই, যিনি চন্দনকে ছোটবেলায় পড়িয়েছেন, তিনিই ছিলেন এই অঞ্চলের বিপ্লবীদের নেতা। চন্দন সেখান থেকে খবর নিয়ে আসত, আবার জরুরি খবর সেখানেই পৌঁছে দিত। কখনো কখনো অস্ত্রশস্ত্র বা বোমা তৈরির সরঞ্জামও তাকে লুকিয়ে আনতে হতো। পুলিশের গাড়িতেই সেসব মাল চালান হতো কখনো কখনো। উর্দি পড়া দারোগার গাড়িকে কে আর সন্দেহ করবে? চন্দন, খবর পেয়েছি, কলকাতা থেকে বড়লাটের পাঠানো কিছু জরুরি কাগজপত্র আসছে। সেগুলো মেদিনীপুরের দিকে যাবে। মাঝপথে যদি সেগুলোকে হস্তগত করা যায় তাহলে আমাদের অনেক সুবিধা হবে। কবে নাগাদ আসছে মাস্টারমশাই? আর কোন পথে? সে খবর এখনো পাইনি, তবে 2-1 দিনের মধ্যে জানতে পারবো। তোকে তৈরি থাকতে হবে, কাজটা খুব বিপজ্জনক। দেশের জন্য এইটুকু ঝুঁকি তো নিতেই হবে মাস্টারমশাই। আপনি শুধু খবরটা জোগাড় করুন। বৈঠক সেরে গভীর রাতে বাড়ি ফেরার পথে চন্দনের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ঢিপঢিপ করছিল। এত বড় একটা কাজের দায়িত্ব যদি সফল হওয়া যায় তাহলে ব্রিটিশ সরকারের কোমর ভেঙে দেওয়া যাবে। কিন্তু যদি সে ধরা পড়ে যায়? তার নিজের জন্য ভয় ছিল না, ভয় ছিল সংগঠনের জন্য, তার পরিবারের জন্য, আর ভয় ছিল জহর বর্মনকে নিয়ে। লোকটা সব সময় তার পেছনে ছায়ার মতন লেগে আছে। বাড়ির কাছাকাছি আসতেই চন্দন দেখল তাদের বাড়ির উল্টো দিকে আমবাগানের অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আবছা আলোয় মূর্তিটা অস্পষ্ট। চন্দন সজাগ হল। সে কোমরে রাখা রিভলভারটা শক্ত করে ধরল, কিন্তু কাছে যেতেই দেখল সে আর কেউ নয়, গ্রামেরই এক গরিব চাষি, হাড়ু। ভয়ে কাঁপছে সে। কিরে হাড়ু, এত রাতে এখানে কি করছিস? দারোগা বাবু, আমার সব শেষ হয়ে গেল। জমিদার বাবু আমার মেয়েটাকে। কি হয়েছে তোর মেয়ের? বিকেলে আমার মেয়ে দিঘি থেকে জল আনতে গিয়েছিল। সেই সময় ওই জমিদারের লম্পট ছেলে তাকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি আমার কোনো মতে পালিয়ে বাঁচলেও জমিদারের লোকেরা তাকে শাসিয়ে গেছে। কাল এসে তাকে তুলে নিয়ে যাবে। আমি জমিদারের কাছে গিয়েছিলাম পায়ে পড়তে, কিন্তু জমিদার বাবু আমাকে দূর করে তাড়িয়ে দিলেন। চন্দনের রক্ত গরম হয়ে উঠল, কিন্তু তিনি দারোগা, আইনের পথে চলতে হবে। তিনি হারুকে আশ্বস্ত করলেন, তুই বাড়ি যা হারু, আমি কাল দেখছি ব্যাপারটা। হারু চলে গেলে চন্দন অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। একদিকে দেশের স্বাধীনতার লড়াই, অন্যদিকে গ্রামের মানুষের উপর এই নির্মম অত্যাচার। এই দুটোর বিরুদ্ধেই তাকে লড়তে হবে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই জহর বর্মনের শাসন তাকে শেষ করতেই হবে। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না তার লড়াইটা আরো কত কঠিন হতে চলেছে। ওনার নিয়তি ওনাকে কোন ভয়াবহ পরিণতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই রাতে চন্দন তার বিন্দু বিসর্গ আঁচ করতে পারেননি।
পরদিন সকালে চন্দন রায় উর্দিতে সজ্জিত হয়ে জমিদার বাড়িতে গেলেন। হারুর মেয়ের ব্যাপারটা নিয়ে কথা বলাই ছিল ওনার উদ্দেশ্য। কি ব্যাপার দারোগা সাহেব, সকাল সকাল? একটা অভিযোগের তদন্তে এসেছিলাম জমিদার বাবু। অভিযোগ? কার বিরুদ্ধে? আপনার ছেলের বিরুদ্ধে। গ্রামের হারু কাল আমার কাছে নালিশ জানিয়েছে। হারু? চন্দনের কথা শেষ হওয়ার আগেই জহর বর্মন টেবিলের উপর এক ঘুষি মেরে গর্জে উঠলেন। ওই ছোট লোকের এত সাহস? আমার ছেলের নামে নালিশ? তোমার কি মাথা খারাপ হয়েছে দারোগা? জানো কার সঙ্গে কথা বলছো? জানি, কিন্তু আইন সবার জন্য সমান জমিদার বাবু। আইন? এই গ্রামে আমিই আইন, আমার মুখের কথাই আইন। তুমি বরং নিজের চরকায় তেল দাওগে যাও। সামান্য দারোগাগিরি করে আমার সাথে বেশি তেড়িবেড়ি করতে এসো না। মনে রেখো, তোমার চাকরিটা কাদের দয়ায় টিকে আছে। জহর বর্মনের চোখ দুটো ধিকে ধিকে জ্বলছিল। চন্দন বুঝলেন কথা বাড়িয়ে লাভ নেই। তিনি বললেন, আমি শুধু আমার কর্তব্য করতে এসেছিলাম। হারুর মেয়ের যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখবেন। এই বলে তিনি বেরিয়ে এলেন, কিন্তু ওনার মনটা ক্ষোভে ভরে রইল। এই লোকটা ক্ষমতার জোরে নিজেকে কি মনে করে? জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় চন্দন দেখলেন জমিদারের পাইক বরকন্দাজরা তার দিকে কেমন ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার মনে হল জহর বর্মনের সন্দেহটা বোধহয় আরও বেড়েছে। লোকটা এবার তার পেছনে লাগবে। কয়েকদিন পর গভীর রাতে মাস্টারমশাইয়ের কাছ থেকে খবর এলো কলকাতা থেকে আসা সেই জরুরি নথিগুলো আগামীকাল রাতে একটি বিশেষ ট্রেনে করে মেদিনীপুর পাঠানো হবে। ট্রেনটা পুরুলিয়া স্টেশন হয়ে যাবে। চন্দনের কাজ হলো মাঝপথে কোনো একটা ছোট স্টেশনে ট্রেন থামিয়ে বা গতি কমিয়ে নথিগুলো হস্তগত করা। খবরটা পাওয়া মাত্রই চন্দনের বুকের ভেতরটা উত্তেজনা আর আশঙ্কায় ভরে উঠল। এটাই সুযোগ। চন্দন তার বিশ্বস্ত কয়েকজন বিপ্লবী সঙ্গে নিয়ে পরিকল্পনা সাজালো। ঠিক হলো পুরুলিয়া ছাড়িয়ে পরের ছোট স্টেশন কাঁটাডিহিতে তারা অপারেশনটা করবে। সেখানে রাতে ট্রেন খুব কম সময়ের জন্যই থামে। চন্দন পুলিশের লোক হওয়ায় তার পক্ষে স্টেশনে বা ট্রেনের কামরায় ঢোকা সহজ হবে। বাকিরা বাইরে পরিবেশ সামলাবে। পরিকল্পনা মতন সব ব্যবস্থা হলো, কিন্তু চন্দনের মন বলছিল কিছু একটা গণ্ডগোল হতে পারে। জহর বর্মনের সেই ক্রূর চোখগুলো তার বারবার মনে পড়ছিল। তিনি ঠিক করলেন শেষ মুহূর্তে নিজের পরিকল্পনা একটু বদলাবেন। তিনি তার সহকারী বিপিনকে ডেকে আলাদা করে কিছু নির্দেশ দিলেন। পরের দিনটা টান টান উত্তেজনায় কাটল। চন্দন থানায় তার দৈনন্দিন কাজ করছেন বটে, কিন্তু ওনার মন পড়ে রইল রাতের অপারেশনের দিকে। তিনি বুঝতে পারছিলেন ওনার প্রতিটি পদক্ষেপ কেউ যেন লক্ষ্য করছে। থানার বাইরে ঘোরাঘুরি করা কয়েকজন অচেনা লোক তার সন্দেহ আরও বাড়িয়ে দিল। এরা কারা? জহর বর্মনের লোক নাকি পুলিশেরই গোয়েন্দা? সন্ধ্যা নামতেই চন্দন বাড়ি ফিরে এলেন। বাবাকে বললেন, বিশেষ কাজে রাতে আমাকে একটু বাইরে যেতে হবে। তুমি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ো, আমার ফিরতে দেরি হবে। হরিনারায়ণবাবু ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝলেন কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। মায়ের কাছে বিদায় নেওয়ার সময় চন্দনের গলাটা ধরে এলো। যদি এটাই শেষ দেখা হয়। মা আঁচল দিয়ে ছেলের মুখ মুছিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি ফিরিস খোকা। নির্দিষ্ট সময়ের একটু আগেই চন্দন স্টেশনের দিকে রওনা দিলেন, কিন্তু তিনি সোজা কাঁটাডিহির দিকে না গিয়ে অন্য পথ ধরলেন। ওনার সন্দেহ সত্যি প্রমাণ করে
কিছুক্ষণের মধ্যেই তিনি টের পেলেন দুটো লোক মোটর বাইকে করে তাকে অনুসরণ করছে। চন্দন গতি বাড়িয়ে দিলেন। শুরু হলো এক অসম লড়াই। একদিকে চন্দনের সাইকেল, অন্যদিকে মোটর বাইক। পুরুলিয়ার উঁচু নিচু লাল মাটির রাস্তায় সাইকেল চালানো সহজ নয়, কিন্তু চন্দন ছোটবেলা থেকে এই রাস্তায় চলে অভ্যস্ত। সে গ্রামের ভেতরে সরু পথ দিয়ে কখনো মাঠের আল ধরে সাইকেল চালিয়ে অনুসরণকারীদের বোকা বানানোর চেষ্টা করলেন। কাঁটাডিহি স্টেশনের মাইলখানেক আগে একটা ঘন শাল জঙ্গল পড়ে। চন্দন ঠিক করলেন জঙ্গলের ভেতরে ঢুকে পড়বেন, কিন্তু জঙ্গলে ঢোকার মুখেই ঘটল বিপদটা। কোথা থেকে যেন জনাদশেক লোক লাঠিসোঁটা আর বল্লম হাতে বেরিয়ে এসে তার পথ আটকাল। তাদের পেছনেই দাঁড়িয়েছিল জমিদারের নায়েব। চন্দন বুঝে গেলেন ওনার সন্দেহই সত্যি হয়েছে। জহর বর্মণই লোক লাগিয়েছে, কিন্তু কিভাবে সে টের পেল আজকের অপারেশনের কথা? কে খবর দিল তাকে? চন্দনের মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, কিন্তু এখন সেসব ভাবার সময় নেই। ওনাকে লড়তে হবে। চন্দন সাইকেল ফেলে দিয়ে কোমরের রিভলভার বের করলেন, কিন্তু 10 জন সশস্ত্র লোকের সাথে একা লড়াই করা অসম্ভব। তিনি গুলি চালানোর আগেই পিছন থেকে ভারী কিছু একটা আঘাতে তার মাথার পেছনটা ঝিমঝিম করে উঠল। তিনি টলে পড়ে যাচ্ছিলেন, কোনো মতে নিজেকে সামলে নিলেন, কিন্তু ততক্ষণে জমিদারের লোকেরা তাকে ঘিরে ফেলেছে। শুরু হলো মার। লাঠির প্রতিটি আঘাত চন্দনের শরীরটাকে যেন গুঁড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছিল ওনার মনের ভেতর। নথিগুলো, দেশের এত বড় একটা সুযোগ নষ্ট হয়ে গেল। তার মানে তার বিপ্লবী পরিচয় ফাঁস হয়ে গেছে। মারতে মারতে আধমরা অবস্থায় তারা চন্দনকে টেনে নিয়ে চলল। কোথায় নিয়ে যাচ্ছে চন্দন জানে না। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল। আবছাভাবে তিনি শুনতে পেলেন নায়েব বলছেন, দারোগাগিরির আড়ালে ইংরেজদের বিরুদ্ধে লাগতে গিয়েছে। জমিদার বাবুকে এই খবরটা দেওয়ার জন্য তিনি আজ আমাকে কি পুরস্কার দেন কে জানে। চল, একে নিয়ে পদ্মদিঘির ধারে চল, সেখানে যা করার করা হবে। পদ্মদিঘি? চন্দনের শরীরটা যেন হিম হয়ে গেল। এই দিঘির সাথেই তো জড়িয়ে আছে ওনার কত ছোটবেলার স্মৃতি। এই দিঘির পাড়েই তো তিনি বন্ধুদের সাথে খেলা করতেন, সাঁতার কাটতেন। আর আজ এখানেই ওনার জীবনের শেষ হতে চলেছে। ওনার মনে পড়ল হারুর কথা, গ্রামের অত্যাচারিত মানুষদের কথা। মনে পড়ল মায়ের মুখ, বাবার চিন্তিত দৃষ্টি, আর মনে পড়ল জহর বর্মনের সেই হিংস্র মুখটা। লোকটা শুধু ব্রিটিশদের দালালি করেই থামেনি, সে তার নিজের গ্রামের ছেলেদের সাথেই চরম বিশ্বাসঘাতকতা করল। একটা তীব্র ঘৃণা আর প্রতিশোধের আকাঙ্ক্ষা চন্দনের অর্ধচেতন মনের মধ্যেও জ্বলে উঠল। জমিদারের লোকেরা চন্দনকে মারতে মারতে যখন পদ্মদিঘির পাড়ে নিয়ে এলো, তখন গভীর রাত। আকাশে মেঘ জমে উঠেছে, চাঁদের আলো প্রায় নেই বললেই চলে। দিঘির কালো জল অন্ধকারে আরো রহস্যময় দেখাচ্ছে। পাড় জুড়ে ঘন ঝোপঝাড় আর পুরনো আম গাছগুলো যেন অশরীরী মূর্তির মতন দাঁড়িয়ে। দিঘির পাড়ে একটা পুরনো ভাঙা শিব মন্দির ছিল। সেই মন্দিরের চাতালেই চন্দনকে এনে ফেলল তারা। তার জ্ঞান তখনও পুরোপুরি ফেরেনি। শরীরটা আঘাতে জর্জরিত, মুখ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তার মনের যন্ত্রণা শরীরের যন্ত্রণাকে ছাপিয়ে গিয়েছিল। তার এতদিনের সব চেষ্টা, সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল একজনের বিশ্বাসঘাতকতায়।
কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হলেন স্বয়ং জমিদার জহর বর্মন। তার সাথে দুজন ব্রিটিশ পুলিশ অফিসার, একজন ইন্সপেক্টর র্যাঙ্কের, অন্যজন সম্ভবত সার্জেন্ট। তাদের দেখেই চন্দন বুঝলেন সব শেষ। জহর বর্মন শুধু তাকে ধরিয়েই দেননি, একেবারে ব্রিটিশ প্রভুদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। জহর বর্মন এগিয়ে এসে চন্দনের মুখের ওপর ঝুঁকে পড়ে ব্যঙ্গ করে বললেন, ইয়ে দারোগা সাহেব, খুব তো বিপ্লব করার সব জেগেছিল, এবার বুঝো মজা। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। একটা বিশ্বাসঘাতক, দেশের শত্রু, একদিকে গ্রামের মানুষের রক্ত চুষে খাস, আর অন্যদিকে ইংরেজদের পা চাটতেও তো লজ্জা করে না। চুপ করো বেঈমান! একজন ব্রিটিশ অফিসার চিৎকার করে উঠলেন। পর মুহূর্তেই তিনি জহর বর্মনের দিকে তাকিয়ে বললেন, Well done, Mr. Burman. Your loyalty will be rewarded. জহর বর্মনের মুখটা খুশিতে ভরে গেল। তিনি হাত কচলে বললেন, এ আমার কর্তব্য সাহেব। দেশের শান্তি রক্ষার জন্য এই সব কীর্তির দমন করতেই হবে। ব্রিটিশ অফিসারটি চন্দনের দিকে এগিয়ে এলেন। So you are the spy inside our force? Who are your contacts? Who are the documents you were supposed to retrieve? বলবো না, কিচ্ছু বলবো না। বলবে না। আমাদের কাছে কথা আদায় করার অনেক উপায় আছে, মিস্টার রয়। এরপর শুরু হলো অকথ্য অত্যাচার। ব্রিটিশ অফিসার দুজন আর জমিদারের লোকেরা মিলে চন্দনের ওপর ঝাঁপিয়ে পড়ল। তোমার কাছে বলতে পারছিস না? কোথায় রাস্তা না তোদের? হ্যাঁ, সঙ্গীরা কোথায় থাকে? বল বল। বুটের লাথি, বন্দুকের বাঁটের আঘাত, চাবুকের সপাং সপাং শব্দ রাতের নিস্তব্ধতাকে ভেদ করে ছড়িয়ে পড়ছিল। তারা বারবার জিজ্ঞেস করছিল তার সঙ্গীদের নাম, গোপন আস্তানার ঠিকানা, সেই জরুরি নথির কথা। কিন্তু চন্দনের মুখ দিয়ে একটা কথাও বের করতে পারল না তারা। তিনি দাঁতে দাঁত চেপে সব সহ্য করছিলেন। ওনার চোখের সামনে ভাসছিল দেশের পতাকা, তার সহযোদ্ধাদের মুখ, তার মায়ের মুখ। মাঝে একবার চন্দনের মনে হয়েছিল নথিগুলোর কি হলো। সে তো শেষ মুহূর্তে বিপিনকে অন্য পথে পাঠিয়ে দিয়েছিল। বিপিন কি নিরাপদে আছে? নথিগুলো কি উদ্ধার করা গেছে? যদি গিয়ে থাকে তাহলে তার এই আত্মত্যাগ কিছুটা হলেও সার্থক হবে। অত্যাচার যখন চরমে উঠল, তখন ব্রিটিশ অফিসার নির্দেশ দিলেন, Finish him, but make it an example for others. সাহেব, ওর পেটটা যদি... As you wish, Mr. Burman. Let the villagers know the price of Teshan. দুজন শক্তিশালী লোক চন্দনকে চেপে ধরল। একজন একটা ধারালো ছুরি নিয়ে এগিয়ে এলো। চন্দন বুঝতে পারলেন তার শেষ সময় উপস্থিত। তার সমস্ত শক্তি এক করে তিনি চিৎকার করে উঠলেন, বর্মন, শুধু আমার সাথেই বিশ্বাসঘাতকতা করিসনি। তুই এই পদ্ম দিঘির মাটির সাথেও বিশ্বাসঘাতকতা করেছিস। আমি মরছি, কিন্তু আমার আত্মা এই মাটিতেই মিশে থাকবে। আমি ফিরে আসবো। তোর এই পাপের শাস্তি আমি দেবই। এই গ্রামকে তোর অত্যাচারের হাত থেকে আমি মুক্ত করব। বন্দে মাতরম।
গগনভেদী বন্দে মাতরম ধ্বনি রাতের অন্ধকারে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই ধারালো ছুরিটা তার পেটের উপর নেমে এল। একটা তীব্র যন্ত্রণায় চন্দনের শরীরটা ধনুকের মতন বেঁকে গেল। চামড়া মাংস ভেদ করে শিরদাঁড়া পর্যন্ত যেন ছুরিটা পৌঁছে গেল। গলগল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল, কিন্তু সেই চোখে ভয় ছিল না, ছিল তীব্র ঘৃণার অপূর্ণ প্রতিশোধের জ্বালা। কয়েক মুহূর্তের জন্য তার শরীরটা কেঁপে উঠল, তারপর সব স্থির হয়ে গেল। চন্দন রায়ের নিথর দেহটা লুটিয়ে পড়ল পদ্মদিঘির পাড়ে, সেই ভাঙা শিব মন্দিরের চাতালে। Throw the body into the pond. Let the fishes feast on him. No trace should remain. জমিদারের লোকেরা চন্দনের রক্তাক্ত দেহটা চ্যাংদোলা করে তুলে নিল এবং দিঘির কালো জলে ছুঁড়ে ফেলে দিল। ছপাং করে একটা শব্দ হলো, তারপর সব শান্ত। শুধু জলের ওপর রক্তের রেখা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। জহরবর্মন দিঘির দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি হাসলেন। আমি ফিরে আসবো? মরা মানুষ কি কখনো ফিরে আসে? এই বলে তিনি ব্রিটিশ অফিসারদের নিয়ে সদর্পে দিঘির পাড় ছেড়ে চলে গেলেন। কিন্তু তিনি ভাবতেও পারেননি চন্দন রায়ের সেই শেষ কথাগুলো শুধু কথার কথা ছিল না, সেটা ছিল এক ভয়াবহ অভিশাপের সূচনা। পদ্মদিঘির কালো জল সেই অভিশাপ আর চন্দনের অপূর্ণ আত্মাকে তার গভীরে ধারণ করে নিল, ভবিষ্যতের এক ভয়ঙ্কর প্রতিশোধের অপেক্ষা। চন্দনের ধরা পড়ার খবর আর তার উপর অত্যাচারের কিছু বিবরণ সেই রাতেই বিপিনের মাধ্যমে মাস্টারমশাইয়ের কাছে পৌঁছে গিয়েছিল। বিপিন অন্য পথে গিয়ে নথিগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছিল, কিন্তু চন্দনকে বাঁচাতে পারেনি। রায় পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। হরিনারায়ণবাবু পাথর হয়ে গিয়েছিলেন, আর চন্দনের মা জ্ঞান হারিয়েছিলেন। গ্রামে একটা চাপা আতঙ্ক আর ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সবাই বুঝতে পারছিল এর পেছনে জহর বর্মনের হাত আছে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। পদ্মদিঘি গ্রামের আকাশে সেদিন যেন এক গভীর অন্ধকার নেমে এসেছিল। চন্দন রায়ের নৃশংস হত্যাকাণ্ডের পর বেশ কিছুদিন কেটে গেল। পদ্মদিঘি গ্রামের ওপর যেন এক ভারী পাথরের বোঝা চেপে বসল। বাতাস ভারী, মানুষের মুখে হাসি নেই। রায় পরিবার শোকে মুহ্যমান। হরিনারায়ণবাবু একেবারে চুপ হয়ে গেছেন। আগের মতো আর গ্রামের ব্যাপারে মাথা গলান না। চন্দনের মায়ের কান্নাও যেন শুকিয়ে গেছে। তিনি পাথরের মূর্তির মতন বসে থাকেন সারাদিন। অন্যদিকে জহর বর্মন তখন ফুর্তিতে আছেন। ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি মোটা অঙ্কের পুরস্কার পেয়েছেন চন্দনকে ধরিয়ে দেওয়ার জন্য। গ্রামে তার দাপট আরও বেড়ে গেছে। খাজনার হার বাড়িয়ে দিয়েছেন, সামান্য অজুহাতে মানুষের জমি কেড়ে নিচ্ছেন। তার পাইক বরকন্দাজদের অত্যাচারও সীমা ছাড়িয়েছে। গ্রামের মানুষ ভয়ে সিঁটিয়ে থাকে। চন্দনের মৃত্যুর পর প্রতিবাদের শেষ শিখাটুকু যেন নিভে গেছে। কিন্তু এই আপাত শান্ত অবস্থার নিচেই কিছু একটা বদলাতে শুরু করেছিল, বিশেষ করে পদ্মদিঘিকে ঘিরে। যে দিঘিটা এতদিন গ্রামের মানুষের কাছে ছিল জল আনা, স্নান করা বা পদ্মফুল তোলার জায়গা, সেই দিঘিটাকেই এখন লোকে এড়িয়ে চলতে শুরু করেছে। রাতের বেলায় ওদিক মারানোর সাহস কারো নেই। প্রথম ঘটনাটা ঘটল দিন 15 পর। অমাবস্যার রাত ছিল সেটা। জমিদারের 2 পেয়াদা, ভোলা আর কেষ্ট, রাত করে তাড়ি খেয়ে ফিরছিল পদ্মদিঘির পাড় দিয়ে। দিঘির কাছাকাছি আসতেই তারা শুনতে পেল কে যেন দিঘির জলে ঝাঁপ দিচ্ছে আর উঠছে। এত রাতে কে দিঘিতে নামবে? তারা একটু এগিয়ে গিয়ে
উঁকি মেরে দেখার চেষ্টা করল, কিন্তু চাঁদের আলো না থাকায় কিছুই স্পষ্ট দেখা গেল না, শুধু জলের ছপ ছপ শব্দ। হঠাৎ শব্দটা থেমে গেল, আর ঠিক তখনই দিঘির মাঝখান থেকে একটা অস্পষ্ট ছায়া মূর্তি যেন উঠে দাঁড়ালো। আবছা আলোয় শুধু বোঝা যাচ্ছিল দীর্ঘদেহী এক অবয়ব, যার পেটটা চেরা। ভোলার কেষ্ট ভয়ে চিৎকার করে দৌড় লাগালো। গ্রামে ফিরে তারা যা দেখল তা ফুলিয়ে ফাঁপিয়ে বলল। কেউ বিশ্বাস করলো, কেউ করল না। বলল তাড়ি খেয়ে মাতাল হয়ে ভুল দেখেছে। কিন্তু এর কয়েকদিন পরেই ঘটল দ্বিতীয় ঘটনা। গ্রামের এক বৃদ্ধা খান্ত পিসি ভর দুপুরে দিঘিতে গিয়েছিলেন বাসন মাজতে। দিঘির পাড়ে বসে বাসন মাজছেন, হঠাৎ শুনলেন তার পেছনে কে যেন চাপা গলায় ফিসফিস করছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন কেউ নেই। আবার তিনি কাজে মন দিলেন। আবার সেই ফিসফিসানি, এবার যেন আরো কাছে। খান্ত পিসি ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে পড়লেন, আর তখনই তার চোখ পড়ল জলের দিকে। দিঘির কালো জলে তিনি স্পষ্ট দেখলেন এক ছায়ামূর্তি, যার পেটের কাছ থেকে গলগল করে রক্ত পড়ছে। সেই ছায়ামূর্তি যেন তাঁর দিকেই তাকিয়ে আছে। খান্ত পিসি বাসনপত্র ফেলে বলে চিৎকার করে গ্রামের দিকে ছুটলেন। বাড়ি ফিরেই তিনি জ্বরে পড়লেন আর প্রলাপ বকতে লাগলেন। দিঘির জলে দাঁড়িয়ে আছে। কথাটা দাবানলের মতন ছড়িয়ে পড়ল। চন্দন রায়ের আত্মা নাকি দিঘিতে আশ্রয় নিয়েছে। জহর বর্মনের ওপর প্রতিশোধ নিতে সে ফিরে এসেছে। পদ্মদিঘির পেট কাটা, এই নামেই লোকে আড়ালে আবডালে ডাকতে শুরু করল সেই প্রেতাত্মাকে। পদ্মদিঘির পেট কাটা নামটা মানুষের মনে ভয় ধরিয়ে দিল। জহর বর্মনের কাছেও গেল খবরটা। তিনি প্রথমে এসব কথা উড়িয়ে দিলেন। যত সব গাঁজাখুরি গল্প, ভূতে আমার কাঁচ কলা করবে। কিন্তু মনে মনেও তারও যেন একটু ভয় ঢুকল। চন্দনের সেই শেষ কথাগুলো তার কানে বাজতে লাগলো। মরছি, কিন্তু আমার আত্মা এই মাটিতেই মিশে থাকবে। আমি ফিরে আসবো। একদিন রাতে জহর বর্মন তার প্রাসাদের বারান্দায় বসেছিলেন। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ তার মনে হল দূরে পদ্মদিঘির দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। চাপা কান্নার শব্দ, কিন্তু তার মধ্যে মেশানো এক গভীর যন্ত্রণা আর ক্রোধ। জমিদার কান খাড়া করলেন। হ্যাঁ, স্পষ্ট কান্না শোনা যাচ্ছে। ভৈরব, শুনতে পাচ্ছিস কিছু? হ্যাঁ হুজুর, কান্নার আওয়াজ আসতেছে যেন। কে কাঁদে রে এত রাতে? এই যা তো, দিঘির দিকে যা তো, দেখে আয়। ভৈরব একা যেতে সাহস পেল না। সে আরো দুজনকে সাথে নিয়ে লাঠি আর লণ্ঠন হাতে দিঘির দিকে রওনা দিল। জহর বর্মন বারান্দায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর ভৈরব আর তার সঙ্গীরা প্রায় দৌড়তে দৌড়তে ফিরে এলো। তাদের মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছে। কিরে, দেখলি? কি দেখলি? হুজুর দিঘির পারে কেউ নাই, কিন্তু দিঘির মাঝখানটায় আলো জ্বলছে হুজুর। ধপ করছে আলোটা, আর তার পাশেই একটা ছায়া, তার পেটটা কাটা। ভৈরব কথাটা শেষ করতে পারল না। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো।
জহর বর্মনের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। আলো, কাটা পেটের ছায়া, তাহলে কি সত্যিই চন্দন ফিরে এসেছে? তার এতদিনের দম্ভ, এতদিনের ঔদ্ধত্য যেন এক মুহূর্তে চুপসে গেল। এক অজানা ভয় তার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। তিনি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কিন্তু সেই রাতে তার চোখে ঘুম এলো না। বারবার তার কানে ভেসে আসছিল সেই চাপা কান্নার শব্দ, আর চোখের সামনে ভাসছিল দিঘির জলে দপদপ করা আলো আর সেই ভয়ঙ্কর পেট কাটা ছায়ামূর্তি। চন্দন রায়ের মৃত্যুর দুঃখজনক ঘটনা এবার এক অলৌকিক আতঙ্কের রূপ নিতে শুরু করেছে, যার প্রধান লক্ষ্য ছিল এক ও অদ্বিতীয় জমিদার জহর বর্মন। পদ্মদিঘির পেট কাটার গুজব আর ভাষা ভাষা ঘটনাগুলো ধীরে ধীরে আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল। এবার আর শুধু ছায়ামূর্তি দেখা বা কান্নার আওয়াজ শোনা নয়, ঘটতে লাগল আরও প্রত্যক্ষ ও ভীতিপ্রদ ঘটনা। আর এই ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু হয়ে উঠল জমিদার জহর বর্মন এবং তার অনুচরেরা। প্রথম বলি হল জমিদারের পেয়াদা কেষ্ট, যে সেদিন ভোলার সাথে প্রথম ছায়ামূর্তিটা দেখেছিল। একদিন সন্ধ্যায় কেষ্ট হাট থেকে বাড়ি ফিরছিল। পথেই পড়ে পদ্মদিঘি। সে ঠিক করেছিল দিঘির পথ এড়িয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাবে, কিন্তু কিভাবে যেন সে পথ ভুল করে সেই দিঘির পাড়েই এসে পড়ল। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। কেষ্টর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। সে হনহন করে দিঘির পাড় ধরে হাঁটতে শুরু করল। হঠাৎ তার পায়ে কিছু একটা জড়িয়ে গেল। সে হুমড়ি খেয়ে পড়ল। কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে সে দেখল দিঘির ধার থেকে উঠে আসা জলজ এক লতা যেন সাপের মতন তার পা জড়িয়ে ধরেছে। এমন কাণ্ডে ভয়ঙ্কর হতবাক হল কেষ্ট, সঙ্গে প্রচণ্ড আতঙ্কিত। সে কোনো মতে পা ছাড়িয়ে দৌড় লাগাল, কিন্তু কয়েক পা যেতেই তার মনে হলো পিছন থেকে কেউ যেন তার জামা টেনে ধরেছে। বরফের মতন ঠান্ডা একটা হাত। কেষ্ট ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে শুধু অনুভব করল একটা তীব্র পচা গন্ধ তার নাকে আসছে, আর সেই ঠান্ডা হাতটা তার পিঠের উপর দিয়ে সামনে এসে বুক বেয়ে পেটের দিকে নেমে যাচ্ছে, ঠিক যেখানটায় চন্দনের পেট কাটা হয়েছিল। একটা প্রচণ্ড চিৎকার করে কেষ্ট জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইল। পরদিন সকালে গ্রামের লোক তাকে দিঘির পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর সে ক্রমাগত প্রলাপ বকছে। ঠান্ডা হাত, ঠান্ডা হাত, ঠান্ডা হাত, পেট কাটা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, পেট কাটা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বাড়ি নিয়ে যাওয়ার কয়েকদিন পরই কেষ্ট মারা গেল। ডাক্তার বলেছিলেন নিউমোনিয়ার জেরেই মৃত্যু, কিন্তু গ্রামের লোক বলা বলি করতে লাগল ওটা নিউমোনিয়া নয়, পেট কাটার কাজ। এই ঘটনার পর জমিদারের পাইক বরকন্দাজদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকেই রাতে পাহারা দিতে বা জমিদারের হুকুমে গ্রামের প্রান্তে যেতে ভয় পেতে লাগল, কিন্তু জহর বর্মন ভয় পাওয়ার পাত্র নন। অন্তত বাইরে তিনি সেটাই দেখাতেন। সব মনের ভুল। শালা কেষ্টটা ছিল ভিতর ডিম। আর মনে রাখিস, তোরা যদি আমার হুকুম পালন না করিস, তাহলে তোদের পেট ওই পেট কাটা নয়, কাটবো আমি।
এর কিছুদিন পর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। জমিদারের নায়েব, যিনি চন্দনকে ধরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন এবং পরে চন্দনের মৃতদেহ দিঘিতে ফেলার তদারকি করেছিলেন, তিনি একদিন গভীর রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। গোটা গ্রামের লোক ভেঙে পড়ল এই অঘটনের সাক্ষী হতে। পুলিশ এলো, জমিদার মশাইও এলেন। তল্লাশিতে তার ঘরের টেবিলে একটা চিঠি পাওয়া গেল। জমিদার মশাই চিনলেন এই হাতের লেখা নায়েব মশাইয়েরই। তাতে লেখা ছিল, আর পারছি না, সে রোজ রাতে আসে, আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে, তার পেট দিয়ে রক্ত পড়ে, নাড়ি ভুড়ি বেরিয়ে আসে বাইরে। ভয়ঙ্কর সে দৃশ্য। সে কিচ্ছু বলে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকে। ওই চোখ আমি সহ্য করতে পারছি না। আমায় মুক্তি দাও, মুক্তি দাও। নায়েবের আত্মহত্যায় গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। এবার আর কারো সন্দেহ রইল না যে চন্দন রায়ের আত্মা ফিরে এসেছে এবং সে এক এক করে প্রতিশোধ নিচ্ছে। গ্রামের মানুষজন বলাবলি করতে লাগলো, চন্দনের অভিশাপ লেগেছে, যারা যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের কেউ রেহাই পাবে না। সবার শেষে আসবে জহর বর্মনের পালা, দেখে নিস তোরা। জহর বর্মন এবার সত্যিই ভয় পেলেন। তার রাতের ঘুম উড়ে গেল। প্রতি রাতে তার মনে হতে লাগলো ঘরের বাইরে কে যেন পায়চারি করছে, জানালায় কে যেন টোকা দিচ্ছে। দিঘির দিক থেকে ভেসে আসা কান্নার আওয়াজটা যেন আরো স্পষ্ট, আরো আর্তনাদ ভরা। তিনি দিন রাত কেবল ঘরের দরজা জানালা বন্ধ করে বসে থাকতেন। পাশে সব সময় 2-3 জন সশস্ত্র লাঠিয়াল রাখতেন, কিন্তু তাতেও তার ভয় কমত না। তার মনে হতো ওই পেট কাটার ছায়াটা যেন দেওয়াল ভেদ করেও তার কাছে পৌঁছে যেতে পারে। তার চোখের সামনে বারবার ভাসত চন্দনের সেই রক্তাক্ত মুখ আর শেষ কথাগুলো, আমি ফিরে আসবো, তোর এই পাপের শাস্তি আমি দেবই। জহর বর্মনের দাম্ভিক খোলসটা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। তার জায়গায় প্রকাশ পাচ্ছিল এক ভীত, আতঙ্কিত মানুষ, যে তার নিজের করা পাপের ফল ভোগ করার জন্য অপেক্ষা করছে। পদ্মদিঘির অভিশাপ যেন ধীরে ধীরে তার শিকারকে ঘিরে জাল গোটাচ্ছিল। নায়েবের আত্মহত্যার পর জহর বর্মনের মানসিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করল। তার ঔদ্ধত্য আর দম্ভের জায়গায় বাসা বাঁধল তীব্র ভয় আর আতঙ্ক। তিনি আর রাতে একা ঘুমোতে পারতেন না। রাতেও ঘরের ভেতর আলো জ্বেলে রাখতেন। পাশে থাকত তার সবচেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী লাঠিয়াল ভৈরব আর আরও 2 জন। কিন্তু ঘুম এলেই তিনি দুঃস্বপ্ন দেখতেন। স্বপ্নে দেখতেন চন্দন রায় তার দিকে এগিয়ে আসছে, তার পেটটা হাঁ করা, সেখান দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, বেরিয়ে আসছে নাড়ি ভুঁড়ি। চন্দনের চোখে কোনো মনি নেই, শুধু 2 কালো গহ্বর, যেখান থেকে ঠিকরে বেরোচ্ছে তীব্র ঘৃণা। সে হাত বাড়িয়ে দিচ্ছে জহর বর্মনের দিকে। তার আঙুলগুলো লম্বা আর বরফের মতন ঠান্ডা। চিৎকার করে ঘুম ভেঙে যেত জমিদারের, ঘামে ভিজে যেত শরীর, বুক ধরফর করত। দিনের বেলাতেও তার শান্তি ছিল না। সামান্য শব্দে চমকে উঠতেন, কাউকে বিশ্বাস করতে পারতেন না। তার মনে হতো সবাই যেন তাকে সন্দেহের চোখে দেখছে, ফিসফিস করছে তার আসন্ন পরিণতি নিয়ে। এমনকি তার নিজের ছেলেও যেন তাকে এড়িয়ে চলত। যে ছেলে বাবার ক্ষমতার জোরে গ্রামে দাঁপিয়ে বেড়াতো, সেও এখন ভয়ে গুটিয়ে থাকত। পারতপক্ষে বাড়ি থেকে বেরোতো না।
জমিদার তান্ত্রিক ডাকলেন, ওঝা আনালেন, শান্তি সস্তয়ন, যাগযজ্ঞ অনেক কিছুই করালেন। বাড়িটাকে তাবিজ কবচ দিয়ে মুড়ে ফেলার ব্যবস্থা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। পদ্মদিঘির দিক থেকে ভেসে আসা সেই অশরীরীর কান্না বন্ধ হলো না, বরং রাতের নিস্তব্ধতায় সেটা যেন আরো তীব্র হয়ে উঠল। মাঝে মাঝেই সেই কান্নার সাথে মিশে থাকতো এক হিম শীতল হাসির শব্দ। একদিন সন্ধ্যায় জমিদার তার ঘরের জানালার ধারে বসেছিলেন। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। হঠাৎ তার চোখ গেল দিঘির দিকে। বৃষ্টির পর্দার মধ্যে দিয়েও তিনি স্পষ্ট দেখলেন দিঘির মাঝখানে জলের উপর একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। না, ঠিক দাঁড়িয়ে নেই, যেন হাওয়ায় ভেসে আছে। আবছা অবয়ব, কিন্তু চিনতে ভুল হয় না, চন্দন রায়। তার পেটটা তেমনি কাটা, আর সে হাত তুলে জমিদারকেই ডাকছে। ভৈরব, ভৈরব, দেখে যা, ওই তো চন্দন, দেখে যা, ভৈরব, ভৈরব। ভৈরব আর বাকিরা দৌড়ে এলো, কিন্তু তারা জানালা দিয়ে তাকিয়ে কিছুই দেখতে পেল না, শুধু বৃষ্টি আর অন্ধকার। কোথায় হুজুর? কেউ তো নেই। নেই মানে? আমি নিজের চোখে দেখলাম, ওই তো দিঘির মাঝে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে রাখছিল আমায়। লাঠিয়ালরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। তাদের মনে হলো হুজুরের মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। কিন্তু জহর বর্মন জানতেন তিনি যা দেখেছেন তা ভুল নয়। চন্দন আসছে, তার জন্যই আসছে, তার সময় ফুরিয়ে আসছে। ভয়টা এবার তার মজ্জায় ঢুকে গেল। এই গ্রাম থেকে আমি চলে যাব, আমি গ্রাম ছেড়ে। কলকাতায় তো আমার কিছু সম্পত্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেখানেই চলে যাব। এখানে থাকলে ওই প্রেতাত্মা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। আমি চলে যাব। পরদিনই তিনি তার জিনিসপত্র গোছাতে শুরু করলেন। কিন্তু সেদিন রাতেই ঘটল আরও এক ভয়ঙ্কর ঘটনা। জমিদারের আস্তাবলের প্রধান সহিস, তাকে আস্তাবলেই মৃত অবস্থায় পাওয়া গেল। তার গলায় একটা মোটা দড়ি পেঁচানো ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল না যে সে আত্মহত্যা করেছে। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, মুখে চরম আতঙ্কের ছাপ, আর তার জামাটা বুক থেকে পেটের কাছ পর্যন্ত ছেঁড়া। সেখান থেকে বেরিয়ে এসেছে চাপ চাপ রক্ত, সেখানে যেন কেউ হিংস্রভাবে আঁচড়ে দিয়েছে। এই খবর পাওয়ার পর জমিদার বর্মনের পালানোর ইচ্ছাটাও চলে গেল। তার মনে হলো সে যেখানেই পালাক, চন্দনের আত্মা তাকে খুঁজে বের করবেই। তার পালানোর পথ বন্ধ, তাকে এখানেই থাকতে হবে এবং তার পাপের পরিণতির মুখোমুখি হতে হবে। আতঙ্ক আর হতাশায় জহর বর্মন প্রায় ভেঙে পড়লেন। তিনি নাওয়া খাওয়া ত্যাগ করলেন। শরীর শুকিয়ে যেতে লাগল, চোখের নিচে কালি পড়ল। আস্তে আস্তে তার সেই রুদ্রমূর্তি আর রইল না। এখন তিনি এক পরাজিত, আতঙ্কগ্রস্ত মানুষ। গ্রামের মানুষ বলাবলি করতে লাগল জমিদারকে ভূতে পেয়েছে, তার শেষ সময় ঘনিয়ে এসেছে। চন্দনের বাবা হরিনারায়ণবাবু আর তার মা দূর থেকে সব দেখছিলেন। ছেলের মৃত্যুর জন্য তারা জমিদারকে ক্ষমা করতে পারেননি, কিন্তু জমিদারের এই করুণ অবস্থা দেখে তাদের মনে কোনো আনন্দ ছিল না।
তারা শুধু নীরবে অপেক্ষা করছিলেন কবে এই পাপের বোঝা পদ্মদিঘি থেকে দূর হবে। এক অমাবস্যার রাতে চারিদিক যখন গভীর অন্ধকারে ডুবে, পদ্মদিঘির দিক থেকে কান্নার আওয়াজটা হঠাৎ থেমে গেল। তার জায়গায় শোনা গেল এক ক্রূর প্রতিধ্বনিময় হাসির শব্দ। জমিদার বাড়ির ভেতরে জহর বর্মন তার ঘরের মাঝখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন। তার পাশে ভৈরব আর অন্য দুই লাঠিয়াল বন্দুক হাতে সজাগ, কিন্তু তাদের চোখে মুখেও চরম আতঙ্কের ছাপ। ঘরের দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ। হঠাৎ ঘরের বন্ধ দরজায় কে যেন ধাক্কা দিল। একবার, দুবার, তিনবার। ধাক্কার জোর ক্রমশ বাড়তে লাগলো। কে ওখানে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু ধাক্কার শব্দ আরো তীব্র হলো। মরমর করে শব্দ হতে লাগলো দরজার কাঠে। এসেছে 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 ও এসেছে এসেছে তো। ভৈরব বন্দুকটা দরজার দিকে তাক করে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর, আপনি পেছনে থাকেন। দরজার পাল্লা দুটো কাঁপছিল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। হঠাৎ ধাক্কাটা থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য সব চুপচাপ। তারপর শোনা গেল এক কণ্ঠস্বর ঘরের ভেতর থেকেই, দরজা বন্ধ করে কি আমাকে আটকাতে পারবি জহর বর্মন? স্বরটা শুনে চারজনই চমকে এদিক ওদিক তাকালো। ঘরের ভেতরে তো তারা চারজন ছাড়া আর কেউ নেই। তাহলে কে কথা বলল? এ স্বর তো চন্দনের, কিন্তু কেমন যেন বিকৃত, প্রতিধ্বনিময়। জহর বর্মন ভয়ে চিৎকার করে মেঝের ওপর বসে পড়লেন। ভৈরব আর তার সঙ্গীরা বন্দুক উঁচিয়ে ধরল, কিন্তু কাকে গুলি করবে বুঝতে পারল না। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে জমিদার, আজ তোর শেষ। ঘরের কোণে রাখা তেলের প্রদীপটা দপ করে নিভে গেল। শুধু টিম টিম করে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোয় ঘরের ভেতরটা কেমন ভৌতিক দেখাচ্ছিল। ঠিক তখনই ঘরের উত্তর দিকের দেওয়ালটা যেন কাঁপতে শুরু করলো। দেওয়ালের চুনবালি খসে পড়তে লাগলো। ধীরে ধীরে দেওয়ালের মাঝখানে একটা ফাটল দেখা দিল, এবং সেই ফাটল দিয়ে গল গল করে বেরিয়ে আসতে লাগলো কালো ঘন তরল, যেন জমাট বাঁধা রক্ত। রক্তের সাথে মিশে ছিল পচা মাংসের গন্ধ। লাঠিয়াল দুজন ভয়ে বাবাগো বলে চিৎকার করে ঘর থেকে পালানোর জন্য দরজার দিকে দৌড় দিল, কিন্তু তারা দরজার ছিটকিনি খোলার আগেই একটা অদৃশ্য শক্তি তাদের ছিটকে দূরে ফেলে দিল। তারা দেওয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল। সজ্ঞানে রইলেন শুধু জহর বর্মন আর ভৈরব। ভৈরব তখনও বন্দুক তাক করে আছে সেই ফাটল ধরা দেওয়ালটার দিকে। ফাটলটা ক্রমশ বড় হচ্ছিল, আর ভেতর থেকে বেরিয়ে আসা রক্তের পরিমাণ বাড়ছিল। হঠাৎ ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা হাত। লম্বা, শীর্ণ, ফ্যাকাশে আঙুল, নখগুলো মাটির মতন কালো। হাতটা ধীরে ধীরে জহর বর্মনের দিকে এগিয়ে আসতে লাগল। ভৈরব আর স্থির থাকতে পারল না। সে পরপর দুবার গুলি করল হাতটা লক্ষ্য করে, কিন্তু গুলিগুলো হাতটার ভেতর দিয়ে বেরিয়ে গিয়ে দেওয়ালে লাগলো। হাতটার কিছুই হলো না।
এবার সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। লম্বা অবয়ব, পরনে ছেঁড়া ফাটা ভেজা পাজামা পাঞ্জাবি। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, অন্ধকারে ঢাকা। কিন্তু পেটের দিকটা হাঁ হয়ে আছে। একটা বিভৎস ক্ষত, সেখান থেকে টপ টপ করে পড়ছে কালো রক্ত, বেরিয়ে আসছে নাড়ি ভুঁড়ি। মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো জহর বর্মনের দিকে। ভৈরব আবার গুলি করতে গেল, কিন্তু তার আগেই মূর্তিটা একটা দীর্ঘ হাত বাড়িয়ে ভৈরবের গলাটা চেপে ধরল। বরফের মতন ঠান্ডা সেই স্পর্শ। ভৈরবের চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো। সে গোঁ গোঁ করতে লাগলো। মূর্তিটা তাকে শূন্যে তুলে ফেলল এবং সজোরে ছুঁড়ে মারল ঘরের অন্য প্রান্তে। ভৈরবের মাথাটা দেওয়ালে ঠুকে গেল। সেও জ্ঞান হারালো। এবার ঘরে শুধু জহর বর্মন আর সেই ভয়ঙ্কর মূর্তি। জহর বর্মন ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে যেতে লাগলেন। তার মুখ দিয়ে কথা সরছিল না। মূর্তিটা এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। হ্যারিকেনের আলো এবার তার মুখটা স্পষ্ট হলো। চন্দন রায়। কিন্তু এ কোন চন্দন? চোখ দুটো কোটরে ঢোকা, সেখানে মনি নেই, শুধু অন্ধকার গহ্বর। মুখটা পচে গলে গেছে, ঠোঁটের জায়গায় শুধু দাঁতের সারি বেরিয়ে আছে। আর সেই কাটা পেট, উফ কি বিভৎস! বলেছিলাম না ফিরে আসবো, আমি ফিরে আসবো। তোর বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে। আমায় ক্ষমা কর চন্দন, আমায় ছেড়ে দে। আমি 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 সব ফিরিয়ে দেবো, সব ফিরিয়ে দেবো। তোর বাবার জমি, তোর বাবার জমি, গ্রামের মানুষের। ক্ষমা? অনেক দেরি হয়ে গেছে জমিদার। তোর ক্ষমা পাওয়ার দিন শেষ। আজ শুধু বিচার হবে, আমার হাতে বিচার হবে তোর মতন দেশদ্রোহী। এই বলে প্রেতাত্মাটা তার লম্বা ফ্যাকাশে হাতটা বাড়ালো। জহর বর্মন চোখ বন্ধ করে ফেললেন। তিনি অনুভব করলেন বরফের মতন দুটো হাত তার গলা টিপে ধরছে। শ্বাস বন্ধ হয়ে আসছিল তার, কিন্তু প্রেতাত্মাটা তাকে মারল না। সে জহর বর্মনকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে আনলো, টেনে নিয়ে চলল পদ্মদিঘির দিকে। জমিদার বাড়ির বাইরে তখন শ্মশানের নিস্তব্ধতা। প্রেতাত্মাটা জহর বর্মনকে টানতে টানতে নিয়ে এলো দিঘির পাড়ে, সেই ভাঙা শিব মন্দিরটার কাছে, যেখানে চন্দনকে অর্থাৎ তাঁকে হত্যা করা হয়েছিল। সেখানে এনে তাকে মাটিতে আছড়ে ফেলল। কোঁকিয়ে উঠলেন জহর বর্মন। আধমরা অবস্থায় পড়ে রইলেন চাতালে। তিনি আবছা চোখে দেখলেন প্রেতাত্মাটা তার বুকের ওপর চেপে বসেছে। তার কাটা পেট থেকে টপ টপ করে কালো রক্ত পড়ছে জমিদারের মুখের উপর। প্রেতাত্মাটা তার পচা গলা মুখটা নামিয়ে আনলো জমিদারের কানের কাছে। ফিস ফিস করে বলল, যেমন মৃত্যু আমার হয়েছিল তোরও তেমন হবে। তারপরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। প্রেতাত্মাটা তার শীর্ণ কিন্তু লোহার মতন শক্ত আঙুলগুলো ঢুকিয়ে দিল জহর বর্মনের পেটের চামড়ার মধ্যে। প্রেতাত্মাটা ধীরে ধীরে একটু একটু করে জহর বর্মনের পেটের চামড়া আর মাংস ছিঁড়তে শুরু করল, ঠিক সেভাবে যেভাবে তার পেট কাটা হয়েছিল। সেই দৃশ্য এতটাই বিভৎস ছিল যে তা ভাষায় বর্ণনা করা যায় না। জহর বর্মনের আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। তার শরীরটা নিস্তেজ হয়ে পড়ল। প্রেতাত্মাটা তার কাজ শেষ করে উঠে দাঁড়ালো।
তার মুখে এক পৈশাচিক তৃপ্তির হাসি। সে জহর বর্মনের রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহটা তুলে নিল এবং ছুঁড়ে ফেলে দিল পদ্মদিঘির কালো জলে। সেই ভয়ঙ্কর রাতের পর পদ্মদিঘি গ্রামে আর কখনো জহর বর্মনকে দেখা যায়নি। পরদিন সকালে দিঘির পাড়ে রক্তের দাগ আর ছেঁড়া মাংসের টুকরো দেখে গ্রামবাসীদের বুঝতে বাকি রইল না কি ঘটেছে। জহর বর্মনের ভয়ঙ্কর পরিণতির পর পদ্মদিঘি গ্রামে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হল। একদিকে যেমন দীর্ঘদিনের অত্যাচারের পতন হওয়ায় মানুষের মনে স্বস্তি এলো, তেমনি চন্দন রায়ের প্রেতাত্মার এই ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা দেখে তাঁদের মনে গভীর ভয়ও বাসা বাঁধল। পদ্মদিঘি এবং তার পাড়ের ভাঙা মন্দিরটা হয়ে উঠল গ্রামের সবচেয়ে আতঙ্কের জায়গা। দিনের বেলাতেও কেউ ওদিক মারানোর সাহস করত না। জমিদারের ছেলে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিল, জমিদারি কার্যত লোপ পেয়েছিল। কিন্তু গ্রামের মানুষের দুর্দশার কি পুরোপুরি অবসান হয়েছিল? ব্রিটিশ শাসন তখনও বহাল তবিয়তে চলছে। খাজনা আদায়ের জন্য নতুন কর্মচারী এলো। অত্যাচার হয়তো কমল, কিন্তু শোষণ বন্ধ হল না। চন্দনের বাবা হরিনারায়ণ বাবু ছেলের এই ভয়ঙ্কর প্রতিশোধের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তিনি একদিকে যেমন জমিদারের পাপের শাস্তি দেখে কিছুটা শান্তি পেয়েছিলেন, তেমনি ছেলের আত্মা যে মুক্তি পায়নি, বরং এক ভয়ঙ্কর সত্তায় পরিণত হয়েছে, এটা ভেবে তার মন দুঃখে ও আশঙ্কায় ভরে গিয়েছিল। তিনি কি এই চেয়েছিলেন? তার ছেলে কি শুধু প্রতিশোধের জন্যই জীবন দিয়েছিল? দেশের স্বাধীনতার কি হবে? মাস্টারমশাই এবং অন্যান্য বিপ্লবীরাও দ্বিধায় ছিলেন। চন্দনের আত্মত্যাগ তাদের লড়াইকে এগিয়ে নিয়ে গিয়েছিল। সেই উদ্ধার করা নথিগুলো অনেক কাজে এসেছিল। কিন্তু চন্দনের এই ভয়ঙ্কর প্রত্যাবর্তন, এটা কি তাদের লড়াইকে সাহায্য করবে, নাকি মানুষের মনে ভয় ঢুকিয়ে দেবে? তারা কি এই প্রেতাত্মাকে নিজেদের কাজে লাগাতে পারবে, নাকি এর থেকে দূরে থাকাই শ্রেয়? পদ্মদিঘির পেট কাটার আতঙ্ক কিন্তু গ্রাম থেকে মুছে গেল না। জহর বর্মনের মৃত্যুর পরেও মাঝে মাঝে অমাবস্যার রাতে দিঘির দিক থেকে ভেসে আসত সেই অশরীরী হাসি বা কান্নার শব্দ। কখনো কখনো দিঘির জলে দেখা যেত পেট কাটার ছায়ামূর্তি। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করল চন্দনের আত্মা শুধু জহর বর্মনের উপর প্রতিশোধ নিয়েই শান্ত হয়নি, সে হয়তো এই পদ্মদিঘি গ্রামেই থেকে গিয়েছে। গ্রামের রক্ষাকর্তা হিসেবে, নাকি এক অতৃপ্ত ভয়ঙ্কর শক্তি হিসেবে, তা কেউ জানে না। একদিন গভীর রাতে বিপিন, চন্দনের সেই বিশ্বস্ত সহকারী, যে এখন বিপ্লবী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, চুপি চুপি এসেছিল দিঘির পাড়ে। তার উদ্দেশ্য ছিল চন্দনের আত্মার সাথে যোগাযোগ স্থাপন করা। সে ভাঙা মন্দিরটার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকল, চন্দনদা, শুনতে পাচ্ছ? আমরা তোমার কাছে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু কিন্তু আমাদের আরও শক্তি প্রয়োজন। তুমি কি আমাদের সাহায্য করবে? অনেকক্ষণ কোনো সাড়া এলো না। তারপর হঠাৎ দিঘির জল থেকে উঠে এলো সেই হিম শীতল কণ্ঠস্বর, আমি আছি, আমি এখানেই থাকবো। যতদিন না এই মাটি থেকে সব শোষকের চিহ্ন মুছে যায়, ততদিন আমার মুক্তি নেই। যারা দেশের শত্রু, গ্রামের শত্রু, তাদের ওপর আমার অভিশাপ নেমে আসবে। বিপিন শিউরে উঠল। তাহলে
চন্দনের লড়াই এখনো শেষ হয়নি? তার প্রতিশোধ স্পৃহা কি শুধু ব্যক্তি জহর বর্মনের বিরুদ্ধেই ছিল না, ছিল সমস্ত অন্যায়ের বিরুদ্ধে? এই প্রেতাত্মা কি তবে দিঘির হাটের এক জাগ্রত প্রহরী, নাকি এক নিয়ন্ত্রণহীন ভয়ঙ্কর শক্তি যা ভবিষ্যতে আরও ধ্বংসলীলা ঘটাতে পারে? বিপিন অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে শেষবারের মতন দিঘির দিকে তাকালো। দিঘির কালো জলের গভীরে যেন দুটো জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। সেই চোখে ছিল অতৃপ্ত ক্রোধ, অনন্ত অপেক্ষা আর এক গভীর রহস্য। পদ্মদিঘির পেটকাটার গল্প এখানেই শেষ হলো না, বরং এক নতুন আরও অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের ইঙ্গিত দিয়ে গেল। চন্দনের অতৃপ্ত আত্মা কি পারবে তার গ্রামকে সম্পূর্ণরূপে মুক্ত করতে, নাকি তার ভয়ঙ্কর উপস্থিতি গ্রামের মানুষের জন্য নতুন অভিশাপ হয়ে দাঁড়াবে? সেই উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। কি ভাবছেন, চন্দনের আত্মা কি সত্যিই গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল, নাকি তার অতৃপ্ত প্রতিশোধ স্পৃহা জন্ম দিল এক নতুন অভিশাপের? কিছু কিছু উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে থাকে। পদ্মদিঘির কালো জল আজও হয়তো সেই রহস্য আর চন্দনের অতৃপ্ত আত্মাকে তার গভীরে ধারণ করে রেখেছে। দেশপ্রেম আর প্রতিশোধের এই অলৌকিক আখ্যান আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। এবারে আজকের প্রশ্ন। গল্প অনুযায়ী চন্দন রায় ধরা পড়ার পর কলকাতা থেকে আসা ব্রিটিশদের সেই জরুরি নথিগুলো শেষ পর্যন্ত কে উদ্ধার করতে সক্ষম হয়েছিল? আপনাদের উত্তর নিচের কমেন্ট বক্সে জানান। আগামী রবিবার রাত 9টার মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের নাম ঘোষণা করা হবে আমাদের পরবর্তী গল্পে। খুব শীঘ্রই আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরে আসব। সঙ্গে থাকুন অহর্নিশি অরিজিনালসের। ধন্যবাদ। শুনতে